पार्लियामेंट में बाबुल चाहिए। আমি রাজনীতি ছাড়বর কথা যে কথাটা বলেছিলাম সম্পূর্ণ হৃদয় থেকেই বলেছিলাম। আই এম ভেরি প্রাউড দ্যাট আই এম চেঞ্জিং দ্য ডিসিশন। মিনিস্ট্রিটা ছিনিয়ে গেল বা কেড়ে নেওয়া হলো, তারপর থেকে তিনি কিন্তু নিস্তব্ধ। যে পার্টিতে উনি ঘোষণা করেছেন যে আমি তৃণমূলে যাব না, সেই তৃণমূলে বাংলার উন্নতির জন্য বাংলার মানুষের ভার্ডিক্ট আমরা দেখেছি। উন্নয়নের ধারা তো বয়ে যাচ্ছে, উন্নতি বলে কিছু হবে না, ওই নিজেদের উন্নতি। বাবুল ছাড়া আজকে জনতা দরবার কি দিয়ে শুরু হতে পারে? জনতা দরবারে অন্যান্য ইস্যু আছে, কিন্তু সবার প্রথমে বাবুল সুপ্রিয়। আর এই মুহূর্তে আমার সঙ্গে অতিথি হিসাবে আছেন জিতেন তিওয়ারি, বিজেপি নেতা আমার সঙ্গে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমার সঙ্গে রয়েছেন ওম প্রকাশ মিশ্র, রয়েছেন কাজী মাসুম আক্তার, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন শুভময় মৈত্র, আরো এক রাজনৈতিক বিশ্লেষক। আমি শুরু করবো, জিতেন বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আচমকা কোনো এক বিকেলে শনিবারের বারবেলায় বাবুল সুপ্রিয় ফুল বদলালেন। তিনি পদ্ম ছেড়ে এলেন ঘাস ফুলে। দেখুন। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। লাস্ট 4 দিনে যা ঘটার ঘটেছে, রাজনীতি নয়, বিজেপি ছাড়লেন বাবুল সুপ্রিয়। পদ্মের বাবুল এখন তৃণমূলে। শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘাসফুল শিবিরে যোগ দিলেন মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী। No politics of revenge. It's an opportunity from Didi and from Abhishek. I felt that there was a huge opportunity and trust and faith that was being entrusted upon me. আমি দিদিকেও মিট করছি সোমবারে। বাবুল সুপ্রিয় শুধু আসানসোলের মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন না, পার্টি তার প্রতি যে আস্থা রেখেছিল সেটা প্রতারিত হলো। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। এক সময় নরেন্দ্র মোদীর ব্লু আইড বয় বলা হতো আসানসোলের সাংসদকে। প্রথমবার ভোটে জিতেই কেন্দ্রীয় মন্ত্রী। 7 বছরের মাথায় ইতি পড়ল সেই সম্পর্কে। 7 বছরের যে আমি কঠিন পরিশ্রম করেছি, সেখানে একটা ফুল স্টপ এসে গেছি। 19-এ হওয়ার পরে আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাই খুব আশ্চর্য হয়েছিল যখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয়নি। বিকজ এমওএস এর কি ক্ষমতা আমার মনে হয় আপনারা সবাই জানেন। অবভিয়াসলি বিজেপির টিকিটে আমি আসানসোল জিতেছিলাম, সেই সিটটাকে ধরে রাখা বা সেটা নিয়ে কোনো রকম টানা হেঁচড়া করা তার কোনো রকম কোয়েশ্চেনই আসছে না। আই উইল প্লে বাই দ্য রুল বুক। সাংসদ পদ থেকে পদত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিতেন, আমার মনে হয় সেটা ভালো হতো। সম্প্রতি বাবুলকে ভবানীপুরে তার হয়ে প্রচারে নামার অনুরোধ করেন পদ্মপ্রার্থী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। রাজি হননি বাবুল। ফুল বদলের পর কি ভবানীপুরের ময়দানে দেখা যাবে বাবুলকে? जो हमें पार्टी कहेगी आगे के दिनों में हम वही करेंगे। সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন অর্পিতা ঘোষ। এরপরেই নানা মহলে প্রশ্ন ওঠে, অর্পিতার জায়গায় কে? তবে কি অর্পিতার ছেড়ে আসা রাজ্যসভার আসনে বসবেন বাবুলই? উত্তর সময় দেবে। নিউজ 18 বাংলা। সরাসরি জিতেন তিওয়ারির কাছে আসবো। আপনার রাজনৈতিক চির প্রতিদ্বন্দ্বী, মাঝখানে এক দলে ছিলেন, সতীর্থ হয়েছিলেন, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কমেছে যে এরকম লক্ষণ সামনে আসেনি। আজ আপনার পুরনো দলে যখন ফিরলেন বাবুল সুপ্রিয়, কি বলবেন? না দেখুন, যে কোনো ব্যক্তি একটা পরিবার থেকে দূরে চলে গেলে সে এপিসোড তো সবসময় পেনফুল হয়। ভারতীয় জনতা পার্টি পরিবার থেকে উনি আজ চলে গেলেন, এটা তো অবশ্যই আমাদের কাছে পেনফুল। কিন্তু একটা জিনিস ভালো লাগছে যে উনি যে বলেছিলেন যে রাজনীতি থেকে দূরে সরে যাবেন, তো আজকে সিদ্ধান্তে উনি আবার রাজনৈতিক পরিসরে ফিরে এলেন। 7-8 বছরে ওনার রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেটা থেকে মানুষ বঞ্চিত হবে। যে দলেই থাকুন না কেন, যে দলের দর্শনে ওনাকে আকৃষ্ট করুক না কেন, আলটিমেটলি রাজনৈতিক পরিসরে থাকছেন, এটা ভালো খবর। জিতেন বাবু, আমি তারিখটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমার মনে আছে এই স্টুডিওতে জনতার দরবারেরই কোন একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন আমাকেই, আমি রাজনৈতিক সন্ন্যাস নিতে চাই। তারপরে আচমকা আপনাকেও দেখা গেল রাজনীতির অ্যাক্টিভ সদস্য হয়ে যেতে। বাবুল সুপ্রিয় তাই করছেন, তাহলে আজ সমালোচনা কি করে করবেন?
না, আমি তো সমালোচনা করিনি, তার মানে এটা হলো যে মানে শুধুমাত্র আমি জিতেন্দ্র তেওয়ারি একা যেটা বলে সেটাই না, আরো অনেক রাজনৈতিক ব্যক্তিরা এই একই কথা বলেন, এবং বিভিন্ন সময় আমরা যেটা বলি সেটার উপর স্টিক করে থাকতে পারি না, এমন পরিস্থিতি তৈরি হয় যে সেটার উপর স্টিক করে থাকা সম্ভব হয় না। আমি হয়তো নিজেকে কখনো কখনো গিল্টি ফিল করতাম যে আমি বিভিন্ন সময় যেটা বলেছি সেটার উপর স্টিক করে থাকতে পারছি না, আমাকে অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। আজ দেখে মনে হচ্ছে যে না, এটা শুধু আমার ক্ষেত্রে ঘটে না, আরো অনেকের ক্ষেত্রে ঘটে। আপনার গ্লানি কিছুটা কমলো আজ বাবুলকে দেখে? গ্লানি বলবো না, দেখুন হি হ্যাপেন্স টু বি এ গুড ফ্রেন্ড অফ মাইন, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ওনার, এবং ব্যক্তিগত জীবনে ওই সম্পর্কটা বজায় রাখারই আমি চেষ্টা করব। এবং আপনার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কারণ যখন আপনি বিজেপির দিকে পা বাড়িয়েছেন এমন গুঞ্জন জিতেন বাবু, তখন প্রধান বাধা হিসাবে এই নামটাই সামনে আসছিল, অন্তত রাজনৈতিক মহলে তাই চর্চায় ছিল। না, সে রাজনৈতিকভাবে উনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু সেটার কারণে ব্যক্তিগত জীবনে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল এটা ঠিক না। ব্যক্তিগত জীবনে আমার সঙ্গে ওনার সবসময় ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক আছে, এবং আগামী দিনে সে ভালো সম্পর্ক থাকবে। রাজনৈতিক বিরোধ তো থাকতেই পারে, মতাদর্শগত বিরোধ থাকলে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেই পারেন, সেটা নিয়ে তো খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জিতেন বাবু, আপনার কি মনে হয় বাবুল সুপ্রিয় যদি মন্ত্রী থাকতে পারতেন তাহলে কি সিদ্ধান্তটা নিতেন? কি আপনি তো অনেকদিন কাজ করেছেন, এত ভালো সম্পর্ক বলছেন আপনার সঙ্গে। না দেখুন, মানে যে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব সেটা তো উত্তর উনি আজকে অলরেডি দিয়েইছেন, আর কালকে আবার ওনার প্রেস মিট আছে, কালকে আরো অনেক কিছু করে বলবেন। বিভিন্ন ম্যান টু ম্যান এটা ভ্যারি করে যে কে কি কারণে রাজনীতিতে আছে। উনি যদি ফিল করেন যে না, মন্ত্রী না থেকে আমি মানুষের সেবা করতে পারবো না, এই ধরনের ফিলিং হয়, তাহলে উনি ছেড়ে দিয়েছেন। উনি ভাবছেন যে অন্য কোনো ভালো সুযোগ অফার পেয়েছেন যেখানে গেলে উনি আরো বেটার ওয়েতে কাজ করে, উনি যেটাকে বলেন মানুষের কাজ করা, যে স্টাইলে কাজ করতে অভ্যস্ত উনি, সেই স্টাইলে উনি কাজ করতে পারবেন, এই ধরনের কোনো অফার গেছেন, এটাতে আমি অপরাধে কিছু দেখছি না। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করার অফার পেয়েছেন এবং এই সুযোগ তিনি হাতছাড়া করতে পারেননি। বাবুল নিজেও বলেছেন, আপনাদের শোনাবো, তবে বারবার এই প্রসঙ্গটা উঠছে এই জন্য, এই দুদিন আগেও খুব বেশি হলে কত মাস হবে, কয়েকটা দিন হয়তো আঙুল গোনা, বাবুল তৃণমূলকে খোঁচা দিয়েছেন, বক্রোক্তি করেছেন, আর সেই গানটা এটা তো আমরা কেউ ভুলিনি। একবার শোনা যাক গানটা, 2019-এ গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। আর ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল, ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল, এই তৃণমূল আর না, আর না, আর না, 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 ফুটবে এবার পদ্ম ফুল, বাংলা ছাড়ো তৃণমূল। আমি ঠিক এই গানটার পর ওম প্রকাশ বাবু আপনার কাছে আসি। আপনার আজ কি মনে হচ্ছে, কি রিঅ্যাকশন দেবেন? বাবু শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। না, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন, এবার বলুন। গানটা শুনলেন আপনি? গানটা শুনলেন? হ্যাঁ শুনলাম তো, হ্যাঁ 2019-এ গিয়েছিল। হ্যাঁ, আজ কি মনে হচ্ছে আপনার? না, আপনার প্রশ্নটা কি? আজ কি মনে হচ্ছে আপনার? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকে একটা গুরুত্বপূর্ণ দিন, যে মোদী মন্ত্রিসভার প্রায় 7 বছর ধরে যিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন, তিনি আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হাত ধরেছেন, সদস্যতা গ্রহণ করেছেন, এবং পার্টির জন্য আর কি উনি কাজ করবেন। এবং এটা মাধ্যম দিয়ে দুটো জিনিস পরিষ্কার, একটা হচ্ছে যে ক্রমশই তৃণমূল কংগ্রেস শক্তিশালী হচ্ছে, এবং সেই আমাদের যে শক্তি তার কিন্তু একটা জাতীয় স্তরে তার প্রতিফলন দেখা যাচ্ছে, এবং সেটাকে আর কি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত করা হবে। দ্বিতীয়ত এটাও বোঝা যাচ্ছে যে বিজেপির ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় উত্থান হয়েছিল,
সেই উত্থানের জায়গাটা আস্তে আস্তে সীমিত হচ্ছে এবং বিজেপি ক্রমশ পিছিয়ে পড়ছে। এখন বিজেপির একটা যে ডাউনস্লাইডের জায়গা, সেই জায়গাটা শুরু হয়েছে। তারই একটা উদাহরণ হিসাবে আর কি আজকে বাবুল সুপ্রিয় আমাদের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়াটাকে দেখা যেতে পারে। যেমন ব্যাখ্যা দিলেন তৃণমূলের প্রতিনিধি শুভমাদা, আপনি কি মনে করেন সত্যি তৃণমূল লাভবান হতে পারে, নাকি এটা একটা ধাক্কা, একটা মেসেজ, এটাই সব থেকে বড় লাভ তৃণমূলের? হ্যাঁ, দেখুন, এখানে কয়েকটি বিষয় কিন্তু আলাদাভাবে ভাবলে চলবে না, পুরো ভারতের প্রেক্ষিতে বিচার করতে হবে। প্রথম হচ্ছে, এই 2021 নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের একটা মূল লক্ষ্য হচ্ছে যে 2024 লোকসভা নির্বাচনে এখান থেকে 35 বা 40টি আসন সংগ্রহ করা, যেটা কিন্তু একটা সম্ভাবনা একেবারে পরিষ্কার আছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তৃণমূলে কোন নেতা এলে ঠিকই আছে, কিন্তু তাদের যে খুব বেশি কিছু সুবিধা হওয়ার প্রয়োজন আছে এমনটা নয়। অন্যদিকে বিজেপিরও পশ্চিমবঙ্গে 2019 লোকসভা নির্বাচনে যে একটা অত্যন্ত ভালো অবস্থা ছিল, সেটা 2021 বিধানসভার পর অনেকটাই তারা পিছিয়ে পড়েছেন এবং দলের বেরম গুরুত্বপূর্ণ নেতারা এক দল থেকে অন্য দলে চলে যাচ্ছেন। এবং তৃতীয়ত কিন্তু বিজেপির কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এর ফলে কোনো ক্ষতিই হচ্ছে না, কারণ অলরেডি আজকে যদি পাঞ্জাবের ঘটনা দেখেন যে কংগ্রেসের অবস্থা খুব সুবিধের নয়। এবং দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় পরিষ্কার বলা হচ্ছে যে রাহুল গান্ধীর নেতৃত্ব তারা মানবেন না, যেটা একটা যে দূরত্বের সৃষ্টি বিরোধী দলগুলোর মধ্যে করবে, সেটা বিজেপিকে সুবিধে পাইয়ে দেবে। ফলে সব মিলিয়ে যোগ করলে বিজেপি এবং তৃণমূল দুটো দলই অত্যন্ত ভালো অবস্থায় আছে। এক। দুই হচ্ছে, রাজনীতির একটা বড় বিষয় কিন্তু আজকে সুযোগের রাজনীতি এবং প্রতিহিংসার রাজনীতি বা প্রতিশোধের রাজনীতি নয়। ফলে পশ্চিমবঙ্গের রাজনীতি পুরো বদলে গেছে। ঠিক যেভাবে আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার এখানে এসে কিছুক্ষণ তৃণমূল বা কিছুক্ষণ বিজেপির বিরুদ্ধে বলি বা পক্ষে বলি, এরপরে হয়তো দেখবেন কোন রাজনৈতিক নেতা এসে আপনার এই টিভি প্রোগ্রামে 1 ঘন্টার মধ্যেই হয়তো তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়ে আবার তৃণমূলে ফেরত চলে এলেন। ফলে রাজনীতির একটা নতুন ধারা আমরা যেটা শিখছি, সুযোগের রাজনীতি, সেখানে রাজনীতিবিদদের খুব অল্প সময়ের মধ্যে দল পরিবর্তন করতে হতেই পারে। এখন অনেকটা সময়, 6 মাস 7 মাস সময় লাগছে, নাকি সুবিধা বলবেন? সুযোগ সুবিধা, অপরচুনিজম, যেটা আজকেই বাবুর বক্তব্যে আমরা শুনেছি, এর যেটা বাংলা সঠিক বাংলা হয়। এবার এই সুযোগ বা সুবিধা তো দুভাবে দেখতে পারেন, একটা হচ্ছে নেতার নিজের সুবিধা, আর একটা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের মানুষের সুবিধা। আপনি যখন মানুষের কথা বলছেন সৌমাদা, আমি একটু থামালাম আপনাকে, আপনি যখন মানুষের কথা বলছেন, সত্যি অপরচুনিটি বাবুল সুপ্রিয় নিজে দেখতে পেয়েছেন বা রাজনীতিবিদরা নিজেরা দেখতে পান, এটা তার কাছে বড় অপরচুনিটি মানুষের জন্য কাজ করার। বাবুলও তাই বলেছেন। মানুষ এটাকে কিভাবে দেখে আমরা খোঁজ নিয়েছি, দেখাবো। তখন ভিক্টোরিয়া ছিল, ঝালমুড়ি ছিল, তখন বিজেপিতে ছিলেন বাবুল, মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠেছিলেন বাবুল, আর এখন মুখ্যমন্ত্রীর দলে বাবুল। He thought it's a government job that he will remain minister till his death or up to 60 years at least. So, but we didn't expect he will do it so soon, because earlier you have seen that he was busy, treating Didi with jhalmuri. তখন বাবুল রাজনীতি করবেন না বলেছিলেন, অথচ তিনি বিজেপির সাংসদ ছিলেন। তখন বিজেপির ভবানীপুরের প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছিলেন, আর এখন বাবুল রাজনীতিতে, বাবুলের দল এখন তৃণমূল। বাবুল সুপ্রিয় শুধু আসানসোলের মানুষের জনাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন না, পার্টি তার প্রতি যে আস্থা রেখেছিল সেটা প্রতারিত হলো। এবং এই দুটো সরিয়ে রেখেও তার ভাবমূর্তি, তার প্রতিষ্ঠার সঙ্গে কার্যত তিনি বিশ্বাসঘাতকতা করলেন, প্রতারণা করলেন। তখন ভবানীপুরে বিজেপির স্টার ক্যাম্পেনারদের তালিকায় ছিল বাবুলের নাম। তখন বাবুল বলেছিলেন রাজনীতি করেন না, তাই প্রচারেও যাবেন না। এখন বাবুল রাজনীতিতে, তৃণমূলে। এখন বাবুল বলছেন দল বললে যাবেন। पार्टी को ज्वाइन किया है, दीदी के साथ बात हुई, अभिषेक के साथ इतना समय हमने बिताया, जो हमें पार्टी कहेगी आगे के दिनों में हम वही करेंगे। সোশ্যাল মিডিয়ায় কেউ খেপে গিয়েছেন, কেউ খুশি, কেউ শনিবারের বারবেলায় রাজনৈতিক নাটক এনজয় করেছেন চুটিয়ে। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং তৃণমূল নেতা সুদীপ রাহার টুইট তুলে অনেকে জিজ্ঞাসা করেছেন, এরপর বিজেপি ছেড়ে কে তৃণমূলে যেতে পারেন? মজা করে রিতমের দাবি শুভেন্দু, তৌকিরের দাবি খেলা হবে 2.0 আসছে শিগগিরই। অল দ্য বেস্ট দিদি।
আরেক নেটিজেনের দাবি, প্রিয় মানুষ সমর্থকদের কাছ থেকে দিদি ভোট পাবেন। বিজেপি কর্মী সমর্থকরাও দিদিকেই ভোট দেবেন। হ্যাশট্যাগ দিদি রক্স। মার্কেটে হিট, তালিবানের দখলে কাবুল, তৃণমূলের দখলে বাবুল। নেক দুনিয়ায় কমেন্টের হুড়োহুড়ি চলছে। ভবানীপুরের ভোটের মাঠ গরম হচ্ছে আরো। বাবুল মাঠে নেমে খেলছেন কিনা সেটাই দেখতে মুখিয়ে নেটিজেনরা। নিউজ 18 বাংলা। সত্যি এটা ভাবা যায়? দুদিন আগেও প্রিয়াঙ্কাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাবুল, বলেছেন তিনি খুশি, তিনি নিজে থাকবেন না প্রচারে। আমরা জানি না তখনই সলতে পাকানো হচ্ছিল কিনা আক্তারদা। আজ বাবুল প্রিয়াঙ্কার বিপরীতে প্রচার করবেন হয়তো মমতার হয়ে। টিকিট কেটে আগে আমরা সার্কাস দেখতাম, এখন বিনা পয়সা সার্কাস দেখা যায়, রাজনৈতিক সার্কাস। বাবুলের গান শুনছিলাম, এরপর বাবুল মাইকে তৃণমূলের হয়ে বিজেপি বিরুদ্ধে গান গাইবে, আর বিজেপি নেতা কর্মীরা তৃণমূলকে খিল্লি দেওয়া বাবুলের গান শোনাবে। দুই কি বাবুলের আওয়াজ, একটা তৃণমূলের পক্ষে, একটা তৃণমূলের বিপক্ষে। সার্কাস। প্রধানমন্ত্রী বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, গায়ক ছিলেন বাবুল, তাকে রাজনৈতিক নায়ক বানিয়েছিলেন। আর গতকাল প্রধানমন্ত্রীর জন্মদিন গেল, সেই জন্মদিনে মনে হয় প্রধানমন্ত্রী তৈরি করা বাবুলকে মমতাকে উপহার দিলেন মাননীয় মোদী। যিনি উপহার, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, উপহার। আর খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে বাবুল, যে 4 দিন আগে পর্যন্ত আমি তৃণমূলে যাওয়ার কথা ভাবিনি, 4 দিনের মধ্যে চলে এলো আমার কাছে বিশেষ সুযোগ, বিশেষ প্রস্তাব, সুযোগ এসে গেছে। তাকে কেউ হাতছাড়া করে? ওদের সুযোগ পেয়ে গেলে ছেলে বাবা মা যে হোক না কেন তাকে ছেড়ে পালাতে হবে। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তার থেকে যা পাওয়া সব পাওয়া হয়ে গেছে, আর কিছু পাওয়ার নেই। মন্ত্রিত্ব চলে গেছে, 7 বছর ধরে অনেক রস পূর্ণ হয়ে গেছে বিজেপি থেকে। আরো রস চাই, আরো সুখ চাই, আরো আনন্দ চাই। ওই বাবা মাকে আর দরকার নাই, 4 থেকে সব পাওয়া হয়ে গেছে, নতুন জায়গা চাই। অপরচুনিটি আপনারা যা বলছেন, শুভময়দা যা বললেন, কার্যত এক সুযোগ। এটা সুযোগের রাজনীতি, সুযোগের সদ্ব্যবহার করছেন বাবুল সুপ্রিয়। তিনি দল বদলে ফেলেছেন। একবার বাবুলের রাজনৈতিক গ্রাফটা দেখি, দেখাবো আপনাদেরও। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। মমতা দিদি এবং অভিষেক যে দায়িত্ব আমাকে দিচ্ছেন বা দেবেন, আগামী দিনে আপনারা সেটা জানতে পারবেন, সেটা পার্টি জানাবে। আমি ভেরি এক্সাইটেড। টিম মোদি থেকে সরাসরি টিম মমতা, মাঝে 7টা বছর। मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। মোদির আবদার রেখেছিলেন আসানসোলের ভোটাররা। 2014 রাজনীতিতে বাবুল সুপ্রিয়র উত্থান। সত্যিই তিনি ভিডিভিসি, প্রথম ভোটে জিতেই কেন্দ্রীয় মন্ত্রী। এক কথায় এলাম, দেখলাম আর জয় করলাম। বলিউডের নেপথ্য গায়ক থেকে রাজনৈতিক নেতা, ছকে থেকেও ছকের বাইরে, ঝালমুড়ির মতো কখনো টক কখনো ঝাল। 2015 নজরুল মঞ্চে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে সরকারি অনুষ্ঠান, আর তারপরেই সৌজন্যের খাতিরে আমি ডেফিনেটলি গাড়িতে বসেছিলাম। উনি তারপরে আসার পথে একটা জায়গায় ঝালমুড়ি কিনলেন, আমিও খেলাম, এবং রাস্তাঘাটে যারা ছিলেন তারাও কিন্তু সামনের সিটে দিদি এবং পেছনের সিটে আমাকে দেখে তারা রীতিমতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যামিউজিং একটা ব্যাপার ছিল। ভোটের প্রচার হোক বা দিল্লির রাস্তা, বাবুল সুপ্রিয় মানেই মোটর বাইক। শোনা যায় একবার নাকি প্রধানমন্ত্রীর বাসভবনেও মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছিলেন। বাবুল সুপ্রিয়কে ঘিরে বারবার বিতর্ক। মঞ্চে বাবুল সুপ্রিয় মানেই গান, সরকারি অনুষ্ঠানে মন্ত্রীর গানে আপত্তি ছিল গেরুয়া শিবিরের একাংশের। নানা সময়ে মন্তব্য টুইট করেও বিতর্কে জড়িয়েছেন। মর্যাদাহানিকর মন্তব্যের অভিযোগ তোলেন তৃণমূলের মহুয়া মৈত্র। বিভিন্ন সময় বাবুল সুপ্রিয়র মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বাবুলের দূরত্ব বেড়েছে। দিলীপ ঘোষের সঙ্গে বাবুল সুপ্রিয়র সুমধুর সম্পর্ক বারবার সামনে এসেছে। 2019 যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে নতুন বিতর্কে জড়ান বাবুল। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে বাম ছাত্র সংগঠনগুলি। বাবুল উদ্ধারে ছুটে যান রাজ্যপাল।
2021 ভোটে আরও স্পষ্ট হয় বাবুল বনাম রাজ্য বিজেপি দ্বন্দ্ব। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেওয়ায় প্রকাশ্যেই অসন্তোষ জানান বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রীকে টালিগঞ্জে প্রার্থী করে বিজেপি। বিধানসভা ভোটে টালিগঞ্জে হার বাবুলের, আসানসোলেও বিজেপির খারাপ ফল। এরপর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। আর মন্ত্রিসভা থেকে বাদ পড়তেই সুরবদল। সোশ্যাল মিডিয়া একের পর এক বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট। কখনো আবার তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে ফলো। 31 জুলাই সোশ্যাল মিডিয়াতেই বোমা ফাটান বাবুল সুপ্রিয়। ফেসবুকে বাবুলের পোস্ট, চললাম অলবিদা। বাবুলের বিদায় বেলার সেই পোস্টে ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গান, এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম। সেই বাবুলের হাতেই এবার ঘাস ফুল। নিউজ 18 বাংলা। জিতেনবাবু, বিজেপিরও কি ভেবে দেখার সময় এসেছে যে এটা তো একটা রিফট, অসন্তোষ মানে একটা বড় সুযোগ রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপিকে ধরে রাখা একটা চ্যালেঞ্জ, অন্যদিকে এর মধ্যে কোনো ফাটল নেই, কোনো দ্বন্দ্ব নেই, সেটা বোঝানো একটা চ্যালেঞ্জ। দেখুন, প্রত্যেক ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোনো রাজনৈতিক দল একটা পর্যালোচনা তো করেই। আমার দৃঢ় বিশ্বাস যে এই যে ঘটনা ঘটেছে এটারও নিশ্চয়ই বিশ্লেষণ হবে এবং দলের তরফ থেকে যদি কিছু করার থাকে দল নিশ্চয়ই সেটা করবে। কিন্তু অনেক ক্ষেত্রে তো এটাও হয় যে আমাদের ব্যক্তিগত বাসনা, ব্যক্তিগত অ্যাসপিরেশন এমন লেভেলে পৌঁছে যায় যে আমাদেরকে ধরে রাখা বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিকে ধরে রাখা দলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো এর বাবুলের ক্ষেত্রে কোনটা ঘটেছে, ওনার ব্যক্তিগত অ্যাসপিরেশন কি এমন জায়গায় পৌঁছে গেছিল যে দল ওনাকে ধরে রাখতে পারলো না, না দলের কোনো ভুল ত্রুটি ছিল, সেটা নিশ্চয়ই দলে যারা আরো শীর্ষ নেতৃত্ব আছেন তারা বিভিন্ন সময় আলোচনা করে পর্যালোচনা করে নিশ্চয়ই একটা সিদ্ধান্তে পৌঁছাবেন। কিন্তু আমি এটুকু বলবো যে এর ফলে আলটিমেটলি আসানসোলের মানুষকে আর একটা ইলেকশন ফেস করতে হবে। এটা আসানসোলের মানুষের উপর একটা ইলেকশন চাপিয়ে দেওয়া হলো, এটা আসানসোলের মানুষ ভালোভাবে নেবেন না। বাবুলদা যে 7 বছর কাজ করা একটা সময় পেয়েছিলেন, আসানসোলে কাল বিশ্বকর্মা পুজো, কাল আমরা দেখেছি বিভিন্ন কলকারখানা আসানসোলের শিল্পাঞ্চলের, সে কলকারখানার চিমনি থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে না। তো আসানসোলের মানুষের যে চাহিদা ছিল যে আসানসোলে বিভিন্ন যে বন্ধ কলকারখানা আছে, শিল্পাঞ্চল বলে আমরা সবাই জানি, সেগুলোতে চিমনি থেকে ধোঁয়া উঠবে, মানুষ কাজ পাবে, মানুষ কাজ হারা হবে না, সেটার কোনো চেঞ্জ কিন্তু আসেনি। তো জানি না, বাবুলদা বললেন যে আমি আবার নতুনভাবে কাজ করার সুযোগ পাবো। সত্যি যদি উনি নতুনভাবে কাজ করার সুযোগ পান তো আমার তো ইচ্ছে থাকবে যে আসানসোলে যে 7-8 বছর বিভিন্ন কলকারখানা, গ্লাস ফ্যাক্টরি হলো, আরও যে বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি আছে যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, সেগুলো খোলার ব্যাপারে যদি উনি কিছু করতে পারেন তাহলে আমার মনে হয় আসানসোলের মানুষের ভালো লাগবে। বিতর্কের অনেক জায়গা রয়েছে, তবে জিতেনবাবু আপনাকে আপাতত অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এরপর নতুন অতিথি বিজেপির আরো একজন আমাদের সঙ্গে থাকবেন, প্রিয়াঙ্কা টিবরিওয়ালের চিফ ইলেকশন এজেন্ট ভবানীপুরে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির এক মুখ সজল ঘোষ আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু তার আগে একদম শেষ বেলায় 30 সেপ্টেম্বর যখন নির্বাচন, তখন স্ট্র্যাটেজি বদলে দুপক্ষই কৌশলে বাজিমাত করার চেষ্টা করছে প্রচারে, দেখাবো। হাই ভোল্টেজ লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে উপনির্বাচন, কোমর বেঁধে ময়দানে তৃণমূল বিজেপি, দুপক্ষই দুই শিবিরেরই নজর প্রচারের শেষ ধাপে, চলছে রণকৌশল তৈরির কাজ। শেষ পর্যায়ে প্রচারের ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী নিজে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 5টি কর্মসূচি, 21 সেপ্টেম্বর ইকবালপুরে, 22 তারিখ চেতলার অহিন্দ্র মঞ্চে, 23 তারিখ চক্রবেড়িয়া উত্তর ও পদ্মপুর রোডের সংযোগস্থলে, 25 সেপ্টেম্বর কলিন লেন ও শেক্সপিয়ার সরণি থানার সামনে, 26 তারিখ নিজের এলাকা হরিশ মুখার্জি রোডে শেষ কর্মসূচি তৃণমূল নেত্রী। প্রচার ময়দানে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমরাও। সূত্রের খবর, লাস্ট ল্যাপে ঘাসফুলের কৌশল, আরো বেশি করে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা, প্রচারে মহিলা কর্মীদের উপস্থিতি আরো বাড়ানো। প্রচার যুদ্ধে পিছিয়ে থাকতে চায় না পদ্ম, শেষ ধাপের জন্য তাদের ব্লুপ্রিন্টও তৈরি। সূত্রের খবর, ভবানীপুরে পদ্ম প্রচারের রূপরেখা তৈরির দায়িত্বে মূলত শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। শেষ ধাপে জোর মূলত বাড়ি বাড়ি প্রচারে, মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি যাবেন শুভেন্দু অর্জুন। উদ্দেশ্য এক ঢিলে দু পাখি, জনসংযোগ এবং এলাকার হাল হাকিকত সরেজমিনে খতিয়ে দেখা। অবাঙালি এলাকাগুলিতে প্রচারে বিশেষ নজর, বিশেষ করে 70 নম্বর ওয়ার্ডে যেখানে বড় সংখ্যায় গুজরাটি এবং বিহারিদের বাস। 22 তারিখ থেকে ভবানীপুরে আসছেন পদ্মের তারকারা।
শাহনওয়াজ হোসেন, मनोज तिवारी, हरदीप सिंह पुरी। দিলীপ বাবু জানেন এই যে টিবরেওয়াল এ হচ্ছে রাজ্য বিজেপি রাজনীতিতে দিলীপ ঘোষের বিরুদ্ধ গোষ্ঠী কহনা পেয়ার হয় বা পেগাসাস অধিকারী তাদের প্রতিনিধি। ফলে দিলীপ ঘোষও দিচ্ছে ডাক ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাক। আবার রোজ রোজ এখানে ভোট হবে, যখন ইচ্ছা হবে তখন আসবেন, যখন ইচ্ছা হবে ভবানীপুরের মেয়ে হয়ে যাবেন, যখন ইচ্ছা হলে নন্দীগ্রামের মেয়ে হয়ে যাবেন। অতই যদি কাজ করে থাকেন, অতই যদি লক্ষ্মী ভান্ডার করে থাকেন, অতই যদি সবকিছু দিয়ে থাকেন, তাহলে ঘরে ঘরে যাওয়ার দরকার নেই, বাড়িতে নবান্নতে বসেই জিতে যেতেন। পদ্ম শিবিরের অনেকেই মেনে নিচ্ছেন ভবানীপুরে তাদের সব থেকে বড় মাথা ব্যথা সাংগঠনিক দুর্বলতা। এই কেন্দ্রের দুটি মণ্ডলে 2019 সাল থেকেই কার্যত নিষ্ক্রিয় বিজেপি। শুক্রবার পর্যন্ত ভবানীপুরের সব বুথে কর্মীও নিশ্চিত করতে পারেনি তারা। সংগঠনের দুর্বলতা কাটিয়ে কর্মীদের চাঙ্গা করাই বিজেপির চ্যালেঞ্জ। 30 সেপ্টেম্বর ভোট, তার আগে জমে উঠেছে দুই ফুলের লড়াই। নিউজ 18 বাংলা। সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। সজল বাবু, দুদিন আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল জনতার দরবারি, তারকা প্রচারক ভবানীপুরে বাবুল সুপ্রিয়র নামটা জলজল করছিল আপনাদের তালিকায়। তিনি প্রচার করবেন কিন্তু বিপরীত প্রার্থীর হয়ে। কতটা বিশ্বাসযোগ্য, মানে এটা তো মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন আপনারা এরপর? শুধু কি যাওয়ার দায়িত্ব আমার একার? আপনি তো ইলেকশন না, এজেন্ট, নিশ্চয়ই নিশ্চয়ই চিফ। হ্যাঁ, আপনারা তো আগে থেকেই বলে দিচ্ছেন আমরা এজেন্ট পাচ্ছি না, আমাকে তো একটু বলতে দিন কমসে কম মুখে। শুধু কি দায়িত্ব আমাদের একার? যে প্রচারে বাবুলদা যাবে, বাবুলদারও দায়িত্ব আছে, যে বাবুলদাকেও গিয়ে মানুষের সামনে তো বলতে হবে যে বাবুলদা দুদিন আগে প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছে, সেই বাবুলদা আজকে প্রিয়াঙ্কার বিরুদ্ধে যদি বলতে চায় যাবে। মানুষের স্ববিরোধিতা এটা হবে তার কাছে, এতে করে ভোট পাল্টায় না। ভারতীয় জনতা পার্টিতে 2,28,00,000 মানুষ ভোট দিয়েছেন গত নির্বাচনে। সেটা কোনো বাবুলদাকে দেখে বা আমাকে দেখে বা কাউকে দেখে নয়, এটা মোদিকে দেখে এবং বিজেপির রাজনৈতিক লাইন দেখে। এই ব্যাপারটা অত্যন্ত পরিষ্কারভাবে আপনাদের জানিয়ে রাখি। এইসব এগুলো নিশ্চয়ই ব্যথা দেয়। আমাদের মতন কর্মী যারা জিন্দাবাদ স্লোগান দিয়ে বেড়াই, তাদের রাস্তাঘাটে অনেক ব্যঙ্গর মুখে পড়তে হয়। নিশ্চয়ই, কিন্তু ভোট পাল্টাবে না। না না, কিন্তু সজল বাবু এটা কোথাও একটা মুখ পোড়া বিষয় না, মানে একটা হাস্যকর জায়গায় চলে যাচ্ছে না বিষয়টা। নিশ্চয়ই আপনারা তালিকা দিলেন বাবুল সুপ্রিয়র নাম, সেই বাবুল সুপ্রিয় উল্টো দিকের জায়গায়। ঠিক বলেছেন, নিশ্চয়ই হাস্যকর জায়গায় চলে যাচ্ছে, মানুষ হাসছে। হ্যাঁ, এই ঘটনাগুলো রাজনীতি থেকে সাধারণ মানুষকে দূরে ঠেলে দেয়। কিন্তু ভারতবর্ষে রাজনীতি ছাড়া ভারতবর্ষের উন্নতি সম্ভব নয়, এইটা সাধারণ মানুষ এই জন্য আস্তে আস্তে ভুলতে বসেছেন। সজল বাবু, আমি কুণাল ঘোষের একটি বক্তব্য আপনাকে শোনাবো একটু পরেই। তিনি বলেছেন প্র্যাকটিক্যালি ভোটের আগে যেরকম যোগদান মেলা বিজেপির রোজ হতো, এবার ওরাও দেখুক কাকে বলে সেটা। কোথাও তো একটা পাল্টা হচ্ছে। আপনারা কি মানে ইটের বদলে পাটকেল ফেরত পাচ্ছেন? এটার কথা বলি আপনাকে, শুনুন। এই যে ভাঙিয়ানা রাজনীতি, এই রাজনীতিটা শুরু করেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস। বেশ তো একথা বলেনি একটু। তো জোয়ারে আসবে, ভাটায় যাবে, তাতে করে কারোর উৎসাহিত হওয়ার, খুশি হওয়ার কোনো কারণ নেই আপনাদের। কারণ এটা আবার রিপিট হবে, এইটার অপেক্ষায় বসে থাকুন, আর কিছু না। হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলতে থাকবে, তর্ক চলতে থাকবে, জনতার দরবার চলতে থাকবে। ছোট্ট ব্রেক, আর তারপর আপনাদের দেখাবো খেলা নিয়ে যুদ্ধ হচ্ছে ভবানীপুরে। লিফলেট বিলি, সে যুদ্ধ খেলা হবে আর খেলা হলো। এর দেখাবো ব্রেকের পর। জীবনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সেবন জিতেই লবে বন্ধু, এবার খেলা হবে। খেলা হলো, খেলা তো হয়েছে, ভাইলেন্সের খেলা হয়েছে, মানুষকে মারার খেলা হয়েছে, মহিলাদের ধর্ষণের খেলা হয়েছে। তো এটাই ছিল কি খেলা? ওটাই জিজ্ঞেস করতে চাই। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। 21-এর ভোট যুদ্ধে সুপার হিট তৃণমূলের খেলা হবে স্লোগান। খেলা হবে স্লোগান তুলেই ভোটের ম্যাচে দুরন্ত জয়। এবার ভবানীপুরে উপনির্বাচন, সেখানেও স্লোগানের খেলা। তৃণমূলের পাল্টা আসরে বিজেপি, তাদের প্রচার হ্যান্ডবিলে নতুন স্লোগান খেলা হলো। কেন মানুষকে বাঁচালেন না? কেন মহিলাদেরকে বাঁচালেন না? এটাই হলো খেলা। তো এটাই খেলা, যে ওরা খেলেছে, এটাই বলতে চাইছিল এই খেলাটা আমি হতে দিব না, এই খেলাটা আমি বন্ধ করব।
এই খুনি খেলা আমি কোনোদিন হতে দিব না, প্রতিবাদ করেছি, এবারে মানুষ প্রতিশোধ করবে। ও টিবরেওয়াল, আপনি দিদি একটু দেখুন, কেন্দ্রীয় সরকার বলছে যে কলকাতা হচ্ছে নিরাপদতম শহর, মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে পশ্চিমবাংলা এবং কলকাতা শহর। ফলে একটু কেন্দ্রীয় রিপোর্টগুলো দেখে কথা বলবেন তো। বিধানসভা নির্বাচনের পর ভবানীপুর উপনির্বাচনেও খেলা হবে। শনিবার বিজেপির প্রচারের সময় স্লোগান। বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান তুললেন তৃণমূল সমর্থকরাই। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। আমি খুব দ্রুত প্রত্যেকের রিয়াকশন নেব। খেলা হলো মানে কি সজল বাবু? খেলা হলো মানে যদি এখনো না বুঝতে পারেন আর কোনোদিন না, বুঝতে বুঝতে পারবেন বলে পারছি মনে না। হয় না। পারছি না। খেলা হলো মানে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনে নিশ্চয়ই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু নির্বাচনে জয়লাভ করার পরে প্রায় 50 জন ভারতীয় জনতা পার্টির কর্মী খুন হয়েছেন, অজস্র মানুষ গৃহ ছাড়া হয়েছেন, বহু মহিলা ধর্ষিতা হয়েছেন। এটাকেই খেলা হলো বলা হচ্ছে। আর এর বাইরে আর কি খেলা হবে? পশ্চিমবঙ্গে উত্তর দিয়েছেন। আমি ওম প্রকাশ বাবুর কাছে আসবো। এই ইস্যুটা নিয়ে অলরেডি সিবিআই তদন্ত শুরু করে দিয়েছে, ধরপাকড়, একটার পর একটা এফআইআর। ভবানীপুরে পুলিশ মন্ত্রী নিজে প্রার্থী। ওম প্রকাশ বাবু, সেখানে কতটা এফেক্ট পড়তে পারে এই প্রচারের? অতি অবশ্যই, অতি অবশ্যই। তার কারণটা হচ্ছে যে বেঙ্গলকে ডিফেম করবার জন্য সুনিয়োজিত চক্রান্ত চলছে বেশ কিছুদিন ধরেই, এবং যেটার আমরা প্রতিবাদও করেছি এবং পশ্চিমবঙ্গের মানুষ আর কি আমাদেরকে সমর্থন দিয়েছেন। ভবানীপুরে অতি অবশ্যই খুব ভালো এবং বড় আকারের জয় আমাদের প্রার্থী, আমাদের নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেতে চলেছেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো খেলা হবে যখন আমরা বলেছি, তার মানেটা হচ্ছে যে সংঘাত, বিদ্বেষ, হিংসাকে বাদ দিয়ে প্রতিযোগিতা আর সহযোগিতা, তার যে ডায়নামিক, সেই ডায়নামিকটাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে এবং সেই জায়গাটাকে আর কি বাংলাতে স্বীকৃতি লাভ করেছে সেটা, এবং সারা ভারতবর্ষে পলিটিক্যাল একটা টেমপ্লেট তৈরি করতে আর কি এই স্লোগানটা আর কি হেল্পফুল হয়েছে। বর্তমানে যে 3টি জায়গাতে নির্বাচন রয়েছে, 3 জায়গাতেই আমরা বিপুলভাবেই আর কি জয়ী হব। এর আগেও আর কি 3টা সিটি আমাদের সঙ্গেই ছিল। 2016তেও আর কি আমরা 3টা সিটি জিতেছিলাম, 2021এও জিতেছি, ভবানীপুর জিতেছি। এবার আরো ভালো বড় বৃহৎ আকারে আমাদের জয় হবে। আর খেলা হবে তো সেটা তো হলো। এখন বাবুল সুপ্রিয় 7 বছরের আর কি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই কিছু 2 মাস আগে, 1 মাস আগে তিনি সাংসদ। তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেই মর্মে আবেদন করেছেন। আমরা অ্যাকসেপ্ট করেছি, তাকে আমাদের দলের কাজে লাগানো হবে। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং সারা ভারতবর্ষের জন্য আর কি এটা একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশ যে বিজেপির আছে এবং সেটা বাংলাতে আর কি স্থায়ী হিসাবে হয়েছে এবং পরবর্তী অতি অবশ্যই সুবিধা হবে। এই দেখুন, পলিটিক্সে তো একটা ন্যারেটিভের লড়াই চলে, সেই ন্যারেটিভের লড়াইতে এখন তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে জনমানুষের একটা সেই ন্যারেটিভে তো বাবুলকে মানে বাড়তি, বাবুলকে প্রয়োজন ছিল, ভবানীপুরে এমনি কনফিডেন্ট আপনারা? না, যে কোনো রাজনৈতিক দল, এটা ভবানীপুরের কনটেক্সটে তো শুধু নয়, যে কোনো রাজনৈতিক দল তারা তাদের প্রভাব পরিসর বাড়ানোর জন্য চেষ্টা করে। তৃণমূল কংগ্রেস এই চেষ্টাটাতে অবিরত রয়েছে এবং বেঙ্গলে যেটা আমাদের সম্ভবপর হয়েছে, অন্যান্য জায়গাতেও আর কি সেটাকে আরো সম্ভবপর করে তোলার জন্য, এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি যারা বিজেপি বিরোধী তাদের সঙ্গে সৌহার্দ্যের মধ্য দিয়ে তাদের সঙ্গে আর কি যুগ্মভাবে আগামী দিনে একটা কেন্দ্রীয় স্তরে ভালো বড় বিকল্প আমরা তৈরি করতে চাই এবং সেই জায়গাতে আর কি হাজার রকমের ইনপুট সেটাতে আসে। আর বাবুল সুপ্রিয়র যোগদান করাটাকেও সেইভাবে আপনি দেখতে পারেন। বাবুল সুপ্রিয় যোগদান তৃণমূলকে ঋদ্ধ করবে কি করবে না তার উত্তর তো সময় দেবে। বাবুল আগামীকাল পিসি করবেন, ঠিক দুপুর 3টে নিউজ 18 বাংলায় চোখ রাখবেন। তিনি হয়তো জানাতে পারেন তৃণমূলে তার কি ভূমিকা এক্স্যাক্টলি হতে চলেছে, ভবিষ্যৎ রূপরেখা। তবে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে মাঠে নামিয়ে বিজেপি খুব জোর ক্যাম্পেইন করার চেষ্টা করছে। প্রিয়াঙ্কা যখন সেই প্রচার সারছেন তার নিজের কেন্দ্র ভবানীপুরে,
তখন প্রতিরোধের মুখে পড়ছেন ভবানীপুরের মানুষের সামনে থেকে। তারা গ্যাসের দাম কবে কমবে প্রশ্ন করছেন প্রার্থীকে, কারণ তিনি বিজেপির প্রার্থী। গ্যাসের দামে এই করে পাঠিয়ে দিচ্ছে, 15 লাখ টাকা লোকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, এই করছি। কোনো কিছু করোনার সময় এত বড় করোনা মহামারী চলে এলো, তখন একটা কাউকে হেল্প করে না, সে আবার ভোট চাইতে আসছে এখানটায়। আমরা কেউ একটাও ভোট ওনাকে দেবো, একটাও ভোট ওনাকে কেউ দেবো। দিদি আমাদের এত সাহায্য করেছে, চাল গম ডিম দিয়ে সব দিয়ে। আমি বলছি না, এবার বলছেন মোদি করেন না, অর্ধেক লোক পার্টির লোক ছেলেরা নিয়ে নিয়েছে, যারা বিজেপি করছে তারা নিয়েছে। শনিবার সকাল থেকেই প্রচার কর্মসূচি। ভবানীপুর সবজি বাগানে বিজেপি প্রার্থী পৌঁছলেন নির্ধারিত সময়ের বেশ পরে। বৃষ্টি মাথায় প্রার্থী ছাড়াই এদিন প্রচার শুরু। ভবানীপুর মাঠালি বাগান বস্তি, চেতলার 17 নম্বর বাসস্ট্যান্ড এলাকা প্রচারে একের পর এক প্রশ্নের মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি প্রচার করতে এসেছিলেন 17 নম্বর বাসস্ট্যান্ডে। বেশ কয়েকজন ব্যক্তি প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখেই মামাটি মানুষের যেমন স্লোগান দেয়, তার পাশাপাশি তাদের কাছে স্লোগান খেলা হবে। কি কাজে আছে যে গ্যাস পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছে, কোভিড এর সিচুয়েশনে যে আমাদের পাশে দাঁড়ায়নি, মোদি হাকিম দাঁড়িয়েছে, তাই আমরা চাই মমতা ব্যানার্জিকে, মামাটির মানুষকে চাই। খেলা হচ্ছে, খেলা। এদের কথা শুনে এটাই বোঝা গেল যে মানুষকে ভুল বোঝানো হয়েছে। দেখুন মানুষ কি বলছে, আমরা ডাল পাচ্ছি, আমরা চাল পাচ্ছি, এই কথা এরা জানে না যে এটা তো কেন্দ্র সরকার পৌঁছিয়ে দিচ্ছে। সেই কথা আমি এখন বোঝালাম। যারা বলেছিল দিদি জিতে গেছে, যারা বলেছিল বিজেপির জামানত বাজেয়াপ্ত হবে, তাদেরকে পাড়ায় পাড়ায় কেন ঘুরতে হবে? যে মন্ত্রী কোনোদিন ফুটপাতে বসেন তাকে কেন ফুটপাতে চা খেতে হবে? বলার কি আছে? শুরু হয়ে গেছে খেলা। প্রিয়াঙ্কা টেবরিওয়াল বাচ্চা মেয়ে, ওকে পার্টি গর্তে ফেলে দিয়েছে। ও বেচারি আগের বারও হেরেছিল, এবারও হারবে জানে। ওর প্রতি আমার সহানুভূতি আছে। বেশ কয়েকজন সমর্থকের একটাই স্লোগান, খেলা হচ্ছে, খেলা আবার হবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন সেই স্লোগানিং বারবার করছে। বিজেপি প্রার্থী যখন গাড়ি নিয়ে যাচ্ছেন সেই স্লোগান আবার করলেন। ক্যামেরা সুরজ প্রসাদ গুপ্তার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। চিফ ইলেকশন এজেন্টের কি চিন্তার ভাঁজ গাঢ় হচ্ছে কপালে? তৃণমূল কংগ্রেস এগুলো করে বাংলায় রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করছে। বেচারি যে মহিলারা বোনেরা আমার চিৎকার করছিলেন, যে মায়েরা চিৎকার করছিলেন, সত্যি তো গ্যাস কিনতে গেলে তাদের সত্যিই জ্বালা করে, আমাদেরও করে, প্রত্যেকটা মানুষের করে। তেল কিনতে গেলে আমাদের প্রত্যেকের শরীরে কষ্ট হয়, মনে কষ্ট হয়। কিন্তু যখন তাতে জিএসটি লাগু করার কথা বলা হয়, তখন অন্যরা অনেক রাজ্যের সঙ্গে এই রাজ্যও তার বিরোধিতা করে। এই জিনিসটা এই মেয়েরা জানে না। এক বলছেন করোনার সময় কি করেছে, আরে করোনার যে টিকাটা বিনা পয়সায় পাচ্ছেন সেটা তো কেন্দ্রীয় সরকারের দেওয়া। আর প্রিয়াঙ্কা তো বললই যে চাল ডালের কথা। এরা জানে না, এরা এগুলো এরকম বলছে কারণ এদেরকে ভুল বোঝানো হচ্ছে। সেই বয়েবেলসের থিওরিটা এখানে ক্যাম্পেইন, বিজেপির আইটি সেল এত স্ট্রং, বিজেপির মিডিয়া সেল এত স্ট্রং, আসবো আক্তার দা, তবুও যাদের দিচ্ছেন তাদের কানে এইটুকু পৌঁছতে পারেননি যে যা দিচ্ছেন সেটা মোদি দিচ্ছে। নিশ্চয়ই আমি মানছি পারিনি, আপনি মেনেছেন তো তাহলেই যথেষ্ট। আমি মানছি ওরা বোঝাতে ওদের পারিনি, আমি আসবো সজল দা, আসবো শুভময় দা। হ্যাঁ দেখুন, এই নির্বাচনের যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, যেটা ওম প্রকাশ দা বলছিলেন, এই সময় এবং যে ধরনের ঘটনা আপনারা টেলিভিশনে দেখাচ্ছেন, তাতে এটা বুঝতে হচ্ছে যে বিজেপি প্রচারে গিয়ে হয়তো একটা বাধার মুখে পড়ছে। এবার এটা সার্বিক যদি একটা চিত্র হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের সম্ভাবনা অবশ্যই বেশি। এটা যেমন একটা দিক। অন্য দিকটা হচ্ছে যে সত্যি তো হয়তো বিজেপির কিছু সুবিধাও মানুষের কাছে পৌঁছচ্ছে, যে জায়গাটা মানুষের কাছে বিজেপি পৌঁছে দিতে পারেনি তাদের প্রচারের মধ্যে। সবশেষে যেটা বলতে হয় সেটা হচ্ছে, দেখুন বিজেপি তৃণমূল এই দল বদল যেটা নিয়ে এত সমালোচনা হচ্ছে টেলিভিশন চ্যানেলে, সেটা কিন্তু বিজেপি যোগ তৃণমূল এই যে মোট ভোটের পরিমাণ, সেটাকে কিন্তু একেবারেই কমাতে পারছে না। আমার ধারণা আগামী উপনির্বাচনেও আমরা সেরকমটাই দেখব। অর্থাৎ এই যে দল বদল বা এই যেগুলো অনেকে পছন্দ করছেন না, তার ফলে যে বাম বা কংগ্রেসের ভোট বাড়ছে এমনটাও কিন্তু নয়। অর্থাৎ রাজনীতি যে পথে
পারছে না। ফলে মূল কথা হলো যে বিষয়গুলো একটা সমালোচনার ঢঙে আমরা আলোচনা করছি, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না। অর্থাৎ ভোটের যে একটা ভোট ভাবনা যেভাবে মানুষের মধ্যে চলছে, তাতে কিন্তু এখনো সারা পশ্চিমবঙ্গে লড়াইটা হয়তো তৃণমূল বনাম বিজেপির মধ্যেই প্রশ্ন। আপনি একদম ঠিক বলছেন। আমরা যখন এত বিশ্লেষণ করার চেষ্টা করছি, ভোটারের সাইকোলজিতে কেন এগুলো রেজিস্টার করছে না, তারা কি চাইছেন? তার মূল যে কারণটা হচ্ছে, দেখুন, মোটের ওপর সারা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও বেশিরভাগ মানুষ এই আমরা যারা টেলিভিশন চ্যানেলে আলোচনা করি তাদের মতন সুবিধাভোগী নন। ফলে তাদের দৈনন্দিন যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার জায়গাটায় তাদের লোকাল রাজনৈতিক নেতাদের সাহায্য ভীষণ দরকার পড়ে, আমাদেরও পড়ে, অনেক সময় পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তার যে লোকাল রাজনৈতিক নেতাকে পাশে পান, তার দিকেই কিন্তু ভোটটা যায় বেশি। এবং আমার মনে হয় এই মুহূর্তে অবশ্যই ভবানীপুর অঞ্চল যেরকম ভাবে তৃণমূলের সেখানে প্রভাব আছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল লোকাল রাজনৈতিক নেতাদের যে প্রচার, সেই জায়গায় কিছুটা হলেও এগিয়ে আছে বলে আমার ধারণা। তাহলে এই যে ধরুন তাবর নেতারা, বিজেপিরই হোক বা অন্য কোনো দলের, আমি আখতারদার কাছে আসি এই প্রশ্ন নিয়ে, যে তারা এসে সোনার বাংলা বানাবো, এই প্রতিশ্রুতি ওই প্রতিশ্রুতি, এগুলো আসলে সেই গ্রাসরুট লেভেলের মানুষের কাছে পৌঁছই না, কারণ তারা নিজেদের কথা ভাবতে ব্যস্ত। কে চুরি করলো, কে দুর্নীতিগ্রস্ত, কে সাধু, এটা নিয়ে আদৌ তারা বদার্ডই নন। তারা নিজেরা কতটুকু পেলেন সেটা দিয়ে মাপকাঠি বিচার করছেন। দেখুন, এই পুরো প্রচার অভিযানে বিজেপি যে স্ট্র্যাটেজি, তাতে দৃশ্যত ব্যাপারটাই বেশি, তাৎপর্যপূর্ণ ব্যাপারটাকে বুঝতে হবে। 2রা মেতে যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারলো, তখন থেকেই ঘুঁটি সাজানো শুরু করেছিল ভবানীপুরকে কেন্দ্র করে তৃণমূল, মমতা এবং তার টিম, যে ভবানীপুর থেকে আমাদের দাঁড়াতে হবে, মমতাকে দাঁড়া করাতে হবে। তখন থেকে, সেই মে মাস থেকে, তখন থেকে বাড়ি বাড়ি গেছে তৃণমূলের লোকেরা হুইস ক্লিয়ারিং ক্যাম্পেনিং করতে, তাদেরকে সাহায্য করতে, তাদের সুখ দুঃখের পাশে থাকতে। তখন বিজেপির কারোর টিকি খুঁজে পাওয়া যায়নি, বিজেপির কোন নেতা নীতি ধারে কাছে যায়নি, তারা হেরে গিয়ে এটা হচ্ছে ঘরে ফেরাতে ব্যস্ত ছিল, এটা হচ্ছে স্বাভাবিকভাবে নির্বাচনে আমরা নজর দিতে পারিনি। ঠিক কথা, এটাকে বুঝতে হবে। 2019-এর লোকসভা ইলেকশনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি কি করে ওখানে ফিরে আসবে, বাবা, এইটা মাথায় রেখে ঘুঁটি সাজিয়েছে তৃণমূল, যে কাজটা বিজেপি কিছুই করে। একটা ছোট্ট ব্রেকে আমাকে যেতে হবে, আমি আসবো আবার আলোচনায়, কিন্তু তারপর আপনাদের দেখাবো দুর্গা, তিনি তার ত্রিনয়ন কিন্তু মুখে হিজাব, মাথায় হিজাব টানা, এইরকম একটি ছবি পোস্ট করে বিতর্কে শিল্পী সনাতন দিন্দা। ব্রেকের পর সঙ্গে থাকুন। এঁকেছেন তিনি কোন মা দুর্গাকে আনতে চেয়েছেন, যার জন্য বিতর্কে পড়েছেন, পোস্ট ডিলিট করতে বাধ্য হয়েছেন, দেখাবো জনতার দরবারের শেষে। সঙ্গে থাকুন। কপালে ত্রিনেত্র, মাথা ঢাকা হিজাবে, মুখে নিকাব, চারকোল পেন্টিং। সম্প্রতি এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পী সনাতন দিন্দা। ছবির সঙ্গে শিল্পী ক্যাপশন দেন, মা আসছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরেই শুরু হয় তুমুল শোরগোল। বিজেপি মহিলা মোর্চার সহসভাপতি কেয়া ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরব হন। তিনি লেখেন, হিজাবে মা দুর্গা, শিল্পী সনাতন দিন্দা। দিন্দা জানেন যে তার এই কাজে অনেক বুদ্ধিজীবী বাঙালি তাকে সাহায্য করবেন। পরে পোস্টটি মুছে ফেলেন সনাতন, তার জায়গায় লেখেন, মা আসছেন। আমার করা ছবিটি ফেসবুক থেকে ডিলিট করতে বাধ্য হলাম। আমাকে যেভাবে যে ভাষায় আক্রমণ হতে হচ্ছে এবং বিভিন্ন থ্রেট কল আসছে, সেটা সামলানো মুশকিল হচ্ছে। আমার ছবি দেখে যাদের ভাবাবেগে আঘাত লেগেছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। প্রাণনাশের হুমকির অভিযোগও দায়ের করেন লালবাজারে শিল্পী। অলরেডি লালবাজারে আমি কমপ্লেন করেছি এবং ওখানেও বলেছি যে এটা মানে আমি চাইছি না কোনো রকম মুসকামিমূলক কোনো কিছু মন্তব্য আমি করি বা কিছু হোক, হ্যাঁ, রাজনৈতিক জায়গায় যাক। এটা অন্যায়টা আমারই হয়েছে, আমি হ্যাঁ মানে এটা পোস্ট করেছি এমন একটা জায়গায় যেটা থেকে এটা হতে পারে এটা আমার ধারণা ছিল না। তো আমি ক্ষমা চেয়েছি, ঠিক আছে, মিটে গেছে। খালি আমার যেটা মনে হয় যে শিল্পীদেরও যতটা পারা যায় ফ্রিডম নিশ্চয়ই থাকবে, সাবধান হওয়া উচিত। এই জন্যই যে কোনো কাউকে কোনো ধর্মে আঘাত করাটা বা ইন্টেনশনালি সেটা করা কিনা সেটা একটু দেখার আছে। আসলে কিছু স্বঘোষিত বুদ্ধিজীবী বা শিল্পী থাকেন যারা মনে করেন ভারতীয় দেবদেবী, হিন্দু দেবদেবীর আক্রমণ করলে বা তাদের কদর্যভাবে উপস্থাপিত করলে
একটা প্রগতিশীলতা সার্টিফিকেট পাওয়া যায়। দেবী দুর্গাকে আপনি হিজাব পরিয়ে দেবেন, স্বাভাবিকভাবেই কারোর বিশ্বাস, কারোর ভালোবাসা, কারোর শ্রদ্ধা, কারোর আবেগ আহত হবে, সেখান থেকে প্রতিক্রিয়া হবে। সনাতন সিন্দা একজন বড় শিল্পী, তিনি মনের কোন প্রান্তের মাধুরী মিশিয়ে মাকে এঁকেছেন তিনি বলতে পারবেন। আর মাকে তিনি যেভাবে দেখেছেন হয়তো মা ওই রূপেই তাকে দেখা দিয়েছে। এম.এফ. হোসেনের সরস্বতীর ছবি ঘিরে কম জল ঘোলা হয়নি, এবার ছবি বিতর্কে সনাতন। নিউজ 18 বাংলা।